Question number 40. কি বলেছে দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টা এবং ফিরে আসে 7.1 2 ঘন্টায়। স্থির জলে ওই ব্যক্তির বেগ কত? স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায়, 15 কিমি যাচ্ছে স্রোতের অনুকূলে, তাহলে নিশ্চয়ই নৌকার বেগ স্রোতের বেগ অ্যাড আছে। আচ্ছা, স্রোতের প্রতিকূলে এবং ফিরে আসে 7.1 2 ঘন্টা, তার মানে 15 কিলোমিটারই আবার ফিরে আসছে। সেক্ষেত্রে এরকম ইকুয়েশন হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে সমান 7 2 14 15/2। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন তৈরি হবে, এখান থেকে একটা ইকুয়েশন তৈরি হবে। x প্লাস ওয়াই সমান হচ্ছে 5, x মাইনাস ওয়াই সমান হচ্ছে কি কত 2। তাহলে স্রোতের গতিবেগ যদি আমরা বের করি তাহলে কি করব, 5 প্লাস 5 মাইনাস 2/2 মানে 1.5। ঠিক আছে, বোঝা গেল? এইটাই না গুলিয়ে যাচ্ছে। কোথায়? আচ্ছা, এখানে তোমাদের তাহলে সমস্যা এই জায়গাটাই হচ্ছে। আচ্ছা, আমি এখানে স্রোতের অনুকূল বলেছে, তাহলে স্রোতের অনুকূলের ক্ষেত্রে গতিবেগ আমাকে দেখো এখানে কোনো কিছু দিয়ে দেয়নি। নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ কোনো কিছু দিয়ে দেয়নি। তার মানে আমাকে দুটোকেই ধরতে হবে। স্রোতের অনুকূলে গতিবেগ কি হবে? অনুকূল মানে তুমি ভেবে নিবে কোনো কিছু না দেওয়া থাকলে বা কোনো কিছু একটা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, এরকম হতে পারে। হয় স্রোতের গতিবেগ দেওয়া থাকবে, নাহলে নৌকার গতিবেগ দেওয়া থাকবে, নাহলে কোনোটাই দেওয়া থাকবে না। তার পরিবর্তে তোমার অন্য কোনো কিছু দেওয়া থাকবে। তাহলে এখানে সময় দেওয়া আছে 15 কিমি পথ এবং 3 ঘন্টা সময় নিয়েছে। 15 কিমি পথ এবং 3 ঘন্টা সময় নিয়েছে। তাহলে তুমি, আমি কি বললাম, সময় দিয়ে যদি করি, তাহলে আমরা জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে সময়টা যদি হিসাব করি তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব। তাহলে ডিস্টেন্স মানে 15 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে কত, স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের অনুকূলে বেগটা কি হয়, নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ, মানে কি হয়ে গেল এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত 3। আবার সে 15 কিলোমিটার তুমি ফিরে আসো স্রোতের প্রতিকূলে, তাহলে সেক্ষেত্রে গতিবেগ কি হয়ে গেল এক্স মাইনাস ওয়াই। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান হচ্ছে কি সময়। সময় কত, 7.1 ঘন্টা মানে কত 15/2 ঘন্টা। তো এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, এই 3-এর সাথে এটা কাটলাম, তাহলে কোনো কোনো করলে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5, এটা একটা ইকুয়েশন। আর এটা কেটে গিয়ে কোনো কোনো গুণ করে একটা ইকুয়েশন পেলাম, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2। এখান থেকে আমাকে কি বের করতে হবে, স্রোতের গতিবেগ। আচ্ছা, স্থির জলে ব্যক্তির গতিবেগ চেয়েছে, তাহলে ব্যক্তির গতিবেগ বের করতে গেলে এক্স বের করতে হবে। এক্স মানে কি করব, 5 প্লাস 2/2 করবো। নৌকার গতিবেগ সবসময় বেশি হবে, ব্যক্তির গতিবেগ সবসময় বেশি হবে, 5/7/2 মানে কত হচ্ছে 3.5। তাহলে এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 3.5। আচ্ছা, এইভাবেও যদি না বুঝতে পারো তাহলে একটা পদ্ধতি আছে, আমি এটা টাইম দিয়ে করলাম, তোমরা এরকমও করতে পারো, যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে প্রথমে 15 কিলোমিটার যাচ্ছে, স্পিড কত স্রোতের অনুকূলে, স্রোতের গতিবেগ নৌকার গতিবেগ, সময় কত লাগছে সেটা হচ্ছে 3 ঘন্টা। হ্যাঁ, সময় হচ্ছে কি 3 ঘন্টা। চলো, যেরকম ভাবে করবে একই তো জিনিস, হয় আমি এরকম ভাবে লিখবো নাহলে এরকম ভাবে লিখবো। হ্যাঁ বলো। কিন্তু এভাবে করার পরে কি হবো? আচ্ছা দেখো, আবার সেই 15 কিলোমিটার যাচ্ছ, কিন্তু এবার প্রতিকূলে যাচ্ছ। সময় সময় হচ্ছে 7.1 মানে 15/2 ঘন্টা, মিলতেই হবে। মিলবে না কেন, কিছু একটা ভুল হয়েছে, কিছু একটা বুঝতে ভুল করেছো। কোনো কোনো গুণ করে 2, এই তো একই ইকুয়েশন আসছে না। এখানে এই অঙ্কগুলোতে যেগুলোতে থাকবে না, এই জায়গায় কি এরকম গোটা করে সব করার বানাতে হবে? হ্যাঁ, যেখানে কোনো কিছু দেওয়া থাকবে না সেক্ষেত্রে সমীকরণ দিয়েই তোমাকে করতে হবে। এখানে কোনো কিছু দেওয়া নেই, তার মানে তোমাকে ভেবে নিতে হবে যে এখানে তোমাকে সমীকরণ দিয়েই করতে হবে। মানে দুটো সমীকরণ দুটো লিখবো। সমীকরণ আসবে অবশ্যই। আচ্ছা, যদি কোনো কারণবশত একটাও যদি দেওয়া থাকে, একটা অল্টারনেট দেওয়া নেই,
তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা এবার এই সমস্ত জিনিস দেওয়া থাকে তাহলে তো তুমি বের করে নিতে পারবে। এই সমস্ত জিনিস যদি দেওয়া থাকে এবং একটা আরো দেওয়া আছে, স্রোতের গতিবেগ অথবা নৌকার গতিবেগ দেওয়া আছে, তাহলে একটা তো এমনি একটা ইকুয়েশন থেকে পেয়ে যাবে। যেমন যদি আমি এখানে বলে দিই যে ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, তাহলে স্রোতের গতিবেগ কত? 5 থেকে 4 বাদ দিয়ে দিলাম, 1 চলে এলো। যদি দুটোই আননোন থাকে তাহলে দুটো ইকুয়েশন তোমাকে অবশ্যই দিবে, নাহলে সলভ করা যাবে না। তাহলে আমি এভাবে বলছিলাম বলো। হুম অনুকূলের হচ্ছে যেটা সমান এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি, হুম এটা হুম আর অনুকূলেরটা সমান সমান আচ্ছা, তুমি 15 কেজি, হুম এখানে কি হবে? আচ্ছা, ওটাই করলাম অ্যাকচুয়ালি, তুমি যেটা বলছো ওটাই করলাম। দেখো এই যে দেখো 15 কিলোমিটার 15 কিলোমিটার লেখা আছে, তুমি কি করেছো? সমান করে দিয়েছো দুটোকে, হ্যাঁ এটাকে হ্যাঁ। এরকম সমান করে দিয়েছো। মানে এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি সমান হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই ইন্টু 15/2, এটা সমান 15 কিমি করেছে। এটা সমান তো 15 কিমি, তাই কিনা বলো? ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। হ্যাঁ এবার এখান থেকে আমি রেশিও নিয়ে কি করবো গো? এটা তুমি যদি ভাবো যে আমি ক্যালকুলেশন করবো এখান থেকে, তো রেশিও তো অ্যাকচুয়াল জিনিস আসে না, এখান থেকে রেশিও বেরাবে। তুমি যদি এই দুটো থেকে শর্ট আউট করো, এখান থেকে যদি সলিউশন বের করো, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে জাস্ট একটা সম্পর্ক আসবে এবং এখান থেকে রেশিও চলে আসে। তাহলে সেটা নিয়ে আমি কি করবো বলো? আমাকে এটা সলভ করে এই ইকুয়েশনের সাথে এটা আমি দেখতে পাচ্ছি, আর এই ইকুয়েশনের সাথে এটা সলভ করে আমি দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই দিয়ে দুটো সমীকরণ পাচ্ছি, দুটো সমীকরণকে আমি সমাধান করে নিতে পারবো। কিন্তু এই দুটো দিয়ে যদি করি তাহলে এরকম হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই 5/2। আচ্ছা, এবার খুব বেশি হলো 2x ওয়াই লিখলাম, চলো করে দেখি কি হয়। 5x মাইনাস 5, দেখো হচ্ছে x/y হ্যাঁ মাইনাস, মানে অ্যাকচুয়ালি হবে -3x, 5 কে নিয়ে আসলে এখানে -7y, দেয়ারফোর এরকম একটা আসবে। তো এটা নিয়ে আমি কি করবো? এখান থেকে x/y এর একটা রেশিও বেড়ে গেল 7/3, এটা তো ঠিক হচ্ছে না। এখান থেকে আমি অ্যাকুরেট মান, রেশিও আসে মানে অ্যাকুরেট মান তুমি পাবে না। এখান থেকে করা যাবে না, তোমাকে দুটো ইকুয়েশন থেকে ওই দুটো ইকুয়েশনকে সলভই করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। হুম, দুটো ইকুয়েশনকে সলভ করে করতে হবে। আচ্ছা, আর এরপরে বলো আর কোনো কোশ্চেন? এরপরে আরো আমার কয়েকটা ওরকম তাহলে ওই সমস্যা ওখানেই আছে। হুম 43 নাম্বারটাও 43। তুমি শুধু ইকুয়েশনটাই অল্প করে হুম বলে দাও। এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায় এবং 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়। স্রোতের প্রতিকূলে যাচ্ছে, দেখো প্রতিকূলে গতিবেগ এটা, গতিবেগ ইন্টু সময় সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন বেরাবে। এক্স বরাবর বুঝতে পারছো? ডিস্টেন্স এটা, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, স্পিড হচ্ছে প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই, টাইম হচ্ছে 3 ঘন্টা, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1, একটা ইকুয়েশন। স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই, টাইম এখানেও 3 ঘন্টা নিয়েছে কিন্তু অনুকূলে কতটা গেছে? 15 কিলোমিটার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 3×5=15, ক্যালকুলেশন করলাম 3×5=15, আর এটা 3 3 কাটলাম মানে 1 হচ্ছে। এবার চেয়েছি স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ মানে মাইনাস দিয়ে যেটা আসবে, তাহলে ওয়াই বের করতে হবে। তাহলে ওয়াই যদি আমরা বের করি, আচ্ছা তাহলে এখান থেকে 5 - 1, একটাতে একটা বড়টা থেকে ছোটটা বাদ দিব, ডিভাইডেড বাই 2, 2 কিমি/আওয়ার, বড়টা থেকে ছোটটাকে বাদ দিব, এটা খেয়াল রাখবে। আর যদি তোমাকে নৌকার গতিবেগ বের করতে হয় বা ব্যক্তির গতিবেগ বের করতে হয় তাহলে সেক্ষেত্রে 5 + 1/2। ঠিক আছে, এরপরে আর কোনো কোশ্চেন? 44 এগুলো আবার অ্যান্সারও মিল
আচ্ছা, রেশিও করে মিলছে বলছো? হ্যাঁ, এই দুটো 43, 44 না, রেশিও করে আর যাবে না ওরকম করতে, এরকম ভাবে ইকুয়েশন সাজিয়ে নিয়ে করবে। স্রোতের, আচ্ছা দেখি কি বলেছে, স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে। স্রোতের প্রতিকূলে যাচ্ছে 2 কিমি। আচ্ছা, 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে। তাহলে স্থির জলে হচ্ছে কি তোমার নৌকার আহ, স্থির জলে বেগ কত, নৌকার বেগ কত? তাহলে স্রোতের প্রতিকূলে যখন গেল তখন x - y, টাইম হচ্ছে, টাইম হচ্ছে 20 মিনিট। টাইম হচ্ছে 20 মিনিট, 20 মিনিটকে তুমি আওয়ারে করে নাও, 20/60। এটা হচ্ছে ডিস্টেন্স। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x - y সমান হচ্ছে 6। এবং স্রোতের অনুকূলে যখন আসছে ওই একই পথ তো, পথ তো একই, একই পথ তোমার আসছে। তাহলে অনুকূলে যখন, যেটা প্রথমে যদি আমি স্রোতের প্রতিকূলে যাই তাহলে পরবর্তীতে আমি যেটা আসবো সেটা হচ্ছে স্রোতের অনুকূলে। সময় কত লেগেছে? 15 মিনিট। 15 মিনিট মানে 15/60। ডিস্টেন্স সেম একই। তাহলে x+y সমান হচ্ছে গিয়ে 4×2 = 8। তাহলে আমাকে বলেছে স্থির জলে নৌকার বেগ কত, তো নৌকার বেগ বেশি হবে। তাহলে একটার সাথে একটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, 7। ঠিক আছে। হ্যাঁ, এবারে 47টা। বেশ, 47 দেখো। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে 12 মিনিট। আচ্ছা, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে 12 মিনিট এবং প্রাথমিক অবস্থানে ফিরে আসতে 9 মিনিট সময় নেই। স্থির জলে ব্যক্তির গতিবেগ কত? তাহলে প্রথমে স্রোতের প্রতিকূলে গেল, কিছুই বলে দেয়নি। প্রতিকূল গতিবেগ এরকম হবে x - y। তাই তো? হ্যাঁ হ্যাঁ, 12 মিনিট। 12 মিনিট, আচ্ছা এখানে কিমি পার ঘন্টায় চেয়েছে। হ্যাঁ, এখানে দেখে নাও একটু ক্যালকুলেশনটা, এখানে ক্যালকুলেশন আবার কোনো কিছু নেই, একই জিনিস। আমি কিমি কিমি পার আওয়ারে যদি করি তাহলে এখানে 12 বাই কি করলাম, 12 মিনিট বলেছে, তাহলে 12/60। 900 মিটার বলেছে, 900 মিটারকে তুমি কিলোমিটার করে নিতে পারো, কারণ যেহেতু এখানে কিমি পার ঘন্টায় চেয়েছে না, তো আমি সেটাই করে নিলাম। তাহলে 5 × 60, এখানে শূন্য শূন্য কেটে গেল, 5×2 = 10। তার মানে কত হয়ে গেল? x - y সমান হচ্ছে 4.5। শুধু একটু ক্যালকুলেশন হবে, আর কিছুই না। আবার অনুকূলে আসছে এবং অনুকূলে ফিরতে ওর মাত্র 9 মিনিট সময় লাগবে, 9/60। এই 900 মিটার জানবি, 900/1000। এখানে দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, এখানে 9-এর সাথে 9কেই কেটে দিলাম, শূন্যর সাথে শূন্যকে কেটে দিলাম। তাহলে আলটিমেট হলো x+y সমান হচ্ছে কি 6। তাহলে স্থির জলে ব্যক্তির গতিবেগ বেশি হবে সবসময়। তাহলে 4.5 প্লাস 6 বাই কত, 10.5/2, 105। দশমিক বসালাম, 2 × 10। 5 দিয়ে কাটো, 5×2 = 10, 5×1 = 5, 5×2 = 10। 21/4, 21/4 মানে 5×1 = 4। এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, চলো এবার নাম্বার সিস্টেম করি। নাম্বার সিস্টেম একবারে আমি বেসিক থেকে বোঝাবো, মানে যেই জিনিসগুলো হয়তো তোমাদের জানা আছে, এবার কিছু কিছু জায়গায় হয়তো না জানাও থাকতে পারে। আচ্ছা, এই জিনিসগুলো যদি খাতা পেন নিয়ে বসো তাহলে একবার একটু ছোট ছোট করে আমি পয়েন্ট করে বলে বলে দেবো, ওই জিনিসগুলো একটু নোট করে নেবে। নাম্বার সিস্টেম মানে কি কিছুই না, নাম্বারকে রিপ্রেজেন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য যে সিস্টেম আমরা ব্যবহার করি।
নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য যে সিস্টেম বা পদ্ধতি ক্লাস 9-এ পড়ায়। নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য যে সিস্টেম বা পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে নাম্বার সিস্টেম। আচ্ছা, তাহলে কতগুলো সিস্টেম আছে? এটা নাম্বার অফ নাম্বার সিস্টেম। এরকম ভাবে আমরা কতগুলো ভাবে তাহলে প্রকাশ করতে পারবো? বেসিক যেগুলো আমাদের দরকার সেটা হচ্ছে ডেসিমেল সিস্টেম আছে, মানে যেটা বাংলায় বলে দশমিকে বিস্তার বা দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতি। 2 নম্বর কি আছে? বাইনারি। কম্পিউটারে তোমরা এই জিনিসটা আমরা ইউজ করি, বাইনারি সিস্টেম। কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝে না। 3 নম্বর আছে তোমার অক্টা। অক্টা ডেসিমেল আছে, অক্টা ডেসিমেল সিস্টেম আছে। 4 নম্বর আছে হেক্সা। তোমরা যদি এগুলো করতে চাও, হেক্সা ডেসিমেল, এগুলো আমাদের সিজিএল এ আসে, কোশ্চিন দিয়ে দেয় 2017 সালে। তা আমি এগুলো পড়াবো যদি অক্টা হেক্সা দরকার হয়, কিন্তু আমি আপাতত নাহলে ডেসিমেলেই থেকে যাব, কারণ আমাদের সিলেবাস থেকে শুধুমাত্র ডেসিমেল সিস্টেম থেকেই কোশ্চিন থাকে। বাইনারিটা কোনো কোনো জায়গায় হয়তো করতে দিয়ে দেয়। অক্টা হেক্সা তোমাদের সিলেবাস কিন্তু বহির্ভূত। যদি দরকার হয় তাহলে আমি পড়াবো। আচ্ছা, ডেসিমেল সিস্টেমে আমরা কি করি? ডেসিমেল সিস্টেমে আমরা যে সংখ্যাগুলো ডিজিটগুলো আমরা ইউজ করি ডেসিমেল সিস্টেমে, কতগুলি ডিজিট ইউজ? এটা হচ্ছে গিয়ে 0 1 2 থেকে 9 পর্যন্ত। এই 0 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যা কিন্তু প্রকাশ করি। আচ্ছা, যেমন একটা সংখ্যা আমি লিখলাম 4 5 6 7, একটা নাম্বার এখানে লেখা হলো। এখান থেকে অনেক সময় কোশ্চেন চলে আসতে পারে যে ফেস ভ্যালু আর একটা প্লেস ভ্যালু দিয়ে দেয়, অঙ্কীয় মান, যেটা বাংলাতে বলে অঙ্কীয় মান। তোমাকে বলবে যে এই সংখ্যার ফেস ভ্যালু বের করো। ফেস ভ্যালু বা অঙ্কীয় মান যেটা বলে, অঙ্কিত মান বলে না? হ্যাঁ অঙ্কিত বা অঙ্কীয় মান, যা অঙ্কিত মান, বাংলাটা ঠিক বলতে পারবো না। ফেস ভ্যালু তোমাকে যদি বলা হয় ফেস ভ্যালু অফ 5, তাহলে কিছুই হবে না, 5ই হবে। যদি আমি বলি যে ফেস ভ্যালু অফ 4, 4ই হবে। 7 এর যদি বলি 7ই হবে, আর 6 এর বলে 6 হবে। কারণ ফেস মানে যেটা আমি দেখতে পাচ্ছি, সংখ্যাটা যেটা দেখতে পাচ্ছি সেটাই, কিন্তু প্লেস ভ্যালুটা একটু চেঞ্জ হয়ে যায়। যদি আমি এই সংখ্যাটাই নিই 4 5 6 7 এর, এবং এর এক একটা ইন্ডিভিজুয়াল যদি নাম্বার তুলি, আমি আলাদা করে যদি তুলি, প্লেস ভ্যালু এবার আমি বের করবো। প্লেস ভ্যালু, স্থানীয় মান যেটা ওই স্থানে থাকার জন্য ওর যেটা ভ্যালু হচ্ছে, তাহলে প্লেস ভ্যালু অফ, আমি যদি 7 বলি তাহলে কি হয়ে যাবে? 7 হবে। কিন্তু প্লেস ভ্যালু অফ 6, দেখো 6 যেটা আছে একক দশক আছে, তাহলে দশকে থাকার জন্য কত হয়ে গেল? 60 হয়ে যাবে। 60। হ্যাঁ, প্লেস ভ্যালু অফ 5 কত হয়ে যাবে? সেটা হচ্ছে 500, আর প্লেস ভ্যালু অফ 4 হচ্ছে গিয়ে, কিভাবে করছি, 4 ইন্টু 1000, তাহলে কত হয়ে গেল? 4000। 5 ইন্টু 100, দশকের ঘরে থাকলে 10 দ্বিগুণ, এককের ঘরে থাকলে 1 দ্বিগুণ। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এই দুটো থেকে এমন একটা নম্বর বলতো, বা নম্বরটাতে কোনো 4 5 6 7ই আছে। আচ্ছা, এমন একটা নম্বর বলো যার প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সেম। 7। 7, হ্যাঁ। তাহলে ইউনিট ডিজিটের কি হবে? ইউনিট ডিজিটের, এটা একটু উপরে রাখা। হ্যাঁ, ইউনিট ডিজিটের কি হবে?
হ্যাঁ, ইউনিট ডিজিটের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু কিন্তু সেম হবে। ইউনিট ডিজিটের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কিন্তু সেম হবে। আকাশ থেকে একটু দেখাও। আর উপরে হ্যাঁ, হয়ে গেছে। তাহলে ইউনিট ডিজিটের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সেম। প্লেস ভ্যালু। এবার থেকে সবকিছুই ডিটেলসেই বলে দিতে হবে নাম্বারের, কারণ নাম্বার সিস্টেম এইবার যা কোশ্চিন দেখলাম তাতে মনে হলো যে এরা কখন কি কোশ্চিন করবে বলা কিন্তু খুব মুশকিল। ইউনিট ডিজিটের প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু সেম হবে। মিসলেনিয়াস এর সাথে কি সিমিলারিটি থাকবে? অবশ্যই মিসেলেনিয়াস থেকে তুমি অনেক বেশি জেনে যাবে। তুমি আজকে এই ক্লাসটা করলেই, মানে এই ক্লাসটা তো আমি এরকম ভাবেই করাই। হ্যাঁ, এর আগেও যখন পড়িয়েছি, যতবার পড়িয়েছি তো এরকম ভাবেই পড়িয়েছি, তাহলে তুমি দেখতে পাবে যে কি কি কোশ্চিন এখান থেকেও এসছে, বা এরকম টাইপের যদি কোশ্চিন হয়ে থাকে তাহলে এরকম ভাবে হবে। আচ্ছা, এবার এবার আমরা ক্লাসিফিকেশন করব। আচ্ছা, এটা নেই তোমাদের সিলেবাস, আমি তবে একটু লিখে দিচ্ছি যে কমপ্লেক্স নাম্বার যেটাকে বলে, জটিল সংখ্যা। তোমরা হয়তো 11-12 পড়লে জটিল সংখ্যা, এটা নেই সিলেবাসে, কিন্তু এটা একটু লেখার একটা কারণ আছে। সংমিশ্র সংখ্যা বলে বা মিশ্রিত সংখ্যা বলে। কমপ্লেক্স নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করে নেব, একটা হচ্ছে রিয়াল নাম্বার, এর মধ্যে থাকবে রিয়াল নাম্বার, মানে যেটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। আর একটা হচ্ছে ইমাজিনারি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। আমাদের সিলেবাস বহির্ভূত, হ্যাঁ, কাল্পনিক সংখ্যা। তবু আমি একটু শুধু বলে দিই, বাস্তব সংখ্যার দল কোনটা? মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে পৃথিবীতে সব রিয়েল নাম্বারের মধ্যে পড়বে। আচ্ছা, কিন্তু ইমাজিনারি নাম্বার কি হচ্ছে? এটা কিন্তু দুটো আলাদা আলাদা। ইমাজিনারি রিয়েল নাম্বারের ভিতরে কিন্তু ইমাজিনারি নাম্বার নেই। কমপ্লেক্স নাম্বারকে আমরা রিয়েল নাম্বার, মানে একটা কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে রিয়েল পার্ট থাকে আর এর মধ্যে একটা ইমাজিনারি পার্ট থাকে। এটা দিয়ে একটা কমপ্লেক্স নাম্বার তৈরি হয়। তাহলে রিয়েল নাম্বার হচ্ছে গিয়ে সিরিজ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর ইমাজিনারি নাম্বার হচ্ছে গিয়ে কোন একটা নাম্বার যদি আই দিয়ে লেখা হয়, যেমন হচ্ছে গিয়ে 9 এক্সাম্পল হিসাবে যদি আমরা বলি, এর মধ্যে তো অনেক নাম্বার পড়ে আছে, 1 2 3 4 2 এর 3। এর মধ্যে এক্সাম্পল যদি নিই তাহলে 0 হবে, 1 হবে, -1 হবে, 2 এর 3 হবে, 5 হবে, সবগুলো পড়ে আছে। রুটও হবে। হুম, এগুলো সবই পড়ে আছে। কিন্তু ইমাজিনারি নাম্বারের মধ্যে কি চলে আসছে? আই দিয়ে, যেখানে আই কে বলা হয় আয়োটা, আইওটি। এবং আই স্কয়ারের একটা ভ্যালু থাকবে, আমি শুধু এইটুকু লেখাবো আর কিছু লেখাবো। আই স্কয়ার মানে হচ্ছে -1, বা আই সমান হচ্ছে কত? √-। কোনো জায়গায় যদি বাই চান্স কোশ্চিন করে দেয় যে ইমাজিনারি নাম্বারে আই এর ভ্যালু কত হয়, তাহলে আই এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে -1। আর এর বেশি কোশ্চিন আশা করি করবে না। যেমন একটা কমপ্লেক্স নাম্বার আমি যদি লিখি তাহলে এরকম লিখবো 2 + 3i। ঠিক আছে, 2 + 3i, যেখানে 2 হচ্ছে রিয়াল, 2 হচ্ছে রিয়াল আর এটা হচ্ছে গিয়ে ইমাজিনারি চলে যাবে। আচ্ছা, একটা জিনিস লিখিয়ে দিই, না লিখলেও না, একটা জিনিস লিখে দিই। বাই চান্স কোশ্চিন একটা যদি এরকম দিয়ে দিতে পারে, দিয়ে দেয় যে ফাইন্ড দ্য প্রোডাক্ট, অফ ম্যাক্সিমাম লেভেল, যদি ওরা ভাঙে তো এরকম ভাবে কোশ্চিন করতে পারে। 2 + 3i, অন্যভাবে বলে দিই, 2 + 3i and its conjugate, and its conjugate। আচ্ছা, কোন একটা নাম্বার আছে, তার কনজুগেট নাম্বার যদি আমরা বলি, যেমন এটা হচ্ছে গিয়ে
একটা নাম্বার 2 প্লাস 3i, এর কনজুগেট নাম্বার মানে কি হয়ে যাবে? এটা হচ্ছে 2 মাইনাস 3i, প্লাস থাকলে মাইনাস করবো, আর কোনো কিছু না। আচ্ছা, মাইনাস কোন জায়গাটা করব? এই যে ইমাজিনারি নাম্বার যেটা আছে তার আগে কিন্তু মাইনাস চিহ্নটা বলবে। ইমাজিনারি নাম্বারের আই, এই আই এর আগে কিন্তু মাইনাসটা বলবে, মানে এই 3i এর সামনে আমি মাইনাসটা দিতাম। তাহলে এটাকে যদি গুণ করি, তাহলে দেখো a প্লাস বি, a মাইনাস বি এর ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে মাইনাস 3i তার স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে কত? 4। 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। এইটা হচ্ছে কনজুগেট। 2 এর স্কোয়ার হচ্ছে 4, আর 3 এর স্কোয়ার করলে তো 9 পাবো, কিন্তু i এর স্কোয়ার একটু আগে বললাম, দেখো i এর স্কোয়ার করলে কত পাবো? -1। তাহলে এখানে একটা -1 বলে টার্ম আসবে, যেহেতু i এর স্কোয়ার করলে কত? যেহেতু i স্কোয়ার সমান হচ্ছে -1, সেই জন্য। তাহলে ফাইনালি ভ্যালু কত আসবে? 4 প্লাস 9 দিস ইকুয়ালস টু 13। এটা হচ্ছে অ্যান্সার। একটু যদি ওরা এরকম ভাবে কোশ্চেন দিয়ে দেয়, তাহলে এই জিনিসটা জানে, বেসিক জিনিসটা তোমাদের যাতে জানা থাকে। বলো, এই জায়গাটা কি বোঝা গেছে? আচ্ছা, কনজুগেট মানে কি বললাম? যেটা হচ্ছে কি 2 প্লাস 3i থাকলে এর পরিপূরক আরেকটা নাম্বার তুমি যদি বলো, তাহলে সেটা কি হয়ে যাবে? 2 মাইনাস 3i। প্লাস থাকলে মাইনাস করে দেবো, আর কোনো কিছুই না। প্লাস থাকলে মাইনাস করে দেবো। বাংলাটা না ভুলে গেছি কনজুগেট আর কি। পুরো নাকি? হ্যাঁ, ওরকমই হবে পুরো। চলো, তাহলে এটা হয়ে গেল তোমার কমপ্লেক্স নাম্বার। এবার রিয়াল নাম্বারকে তো অনেক, রিয়াল নাম্বার অ্যাকচুয়ালি, রিয়াল নাম্বার হচ্ছে অনেক নাম্বারের সমষ্টি, সেট অফ ন্যাচারাল নাম্বার। আচ্ছা, সেট অফ ন্যাচারাল নাম্বারের পরে তোমার আসবে সেট অফ হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। পরপর আমি সমস্ত জিনিস বলছি। তারপর হচ্ছে ইন্টিজার থাকবে, ইন্টিজারকে আমরা জেড দিয়ে বলবো, সেট অফ ইন্টিজার। সেট অফ ইন্টিজারের পরে থাকবে তোমার মূলদ সংখ্যা, কিউ, কিউ দিয়ে আমরা বলি মূলদ সংখ্যা। তারপরে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কিউ ড্যাশ, যেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এতগুলো সংখ্যার সমষ্টি হচ্ছে রিয়াল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বার হচ্ছে রিয়াল নাম্বারের মধ্যে পড়ছে, ডবল হোল নাম্বারও তোমার রিয়াল নাম্বারের মধ্যে পড়ছে। আচ্ছা, আমার এটা এটা এই হোল নাম্বারটা ইন্টারভিউ এর কোশ্চেন ছিল, এটা আমাকে জিজ্ঞেস করে, যেহেতু আমি ম্যাথের, তো এখান থেকে আমাকে একটা এসআই পরীক্ষা ইন্টারভিউ করেছিল কোশ্চেন, অখণ্ড সংখ্যা বলতে কি বোঝো? আচ্ছা, আচ্ছা, তাহলে এবার আমি একটা একটা করে নম্বর বলি। যে ন্যাচারাল নাম্বার মানে প্রকৃতি আমাদেরকে দিয়েছে, এটা আমরা মানুষ কিন্তু সৃষ্টি করেনি, মানুষ সৃষ্টি করেনি। সেটা কি হতে হবে? শুরু হতে হবে 1 থেকে, আমরা নিজে থেকে প্রকৃতি থেকে পেয়েছি, গুনতে গুনতে পেয়েছি। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের দল। কোথায় শেষ হবে? কোথায় শেষ হবে আমি জানি না, পশ্চিমে গিয়ে শেষ হচ্ছে। অখণ্ড সংখ্যার দল কোনটা? অখণ্ড সংখ্যার দল হচ্ছে এই ন্যাচারাল নাম্বারের সেটে শুধুমাত্র জিরোকে তুমি যদি ইনক্লুড করে দাও, তাহলে সেটাই হয়ে যাবে অখণ্ড সংখ্যার দল, এবং এর এক একটা সংখ্যাকে অখণ্ড সংখ্যা করে। তাহলে কিছুই করেনি, শুধুমাত্র জিরোকে ইনক্লুড করে দিয়েছে ন্যাচারাল নাম্বারে গণনার সংখ্যাতে, সেটা অখণ্ড নাম্বার হয়ে গেছে। এই জিরোটা কিন্তু আবার মানুষ তৈরি করেছে, আর্যভট্ট জিরো আবিষ্কার করেছে, তোমরা মানুষ জানো। আর্যভট্ট তো নাকি? হ্যাঁ। আচ্ছা, ইন্টিজার, ইন্টিজার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা হচ্ছে তোমার নেগেটিভ ইন্টিজার। মানে আমি যদি এটাকে ভাঙি, তাহলে একটা একটা বললাম জেড প্লাস, একটা হচ্ছে কি তোমার জেড মাইনাস। তাহলে একবারে লিখে দিচ্ছি এটাকে, এবং এখান থেকে আমি কোশ্চেন বানাবো না, যেটা সিজিএল একটা কোশ্চেন এইবার যেটা দিয়ে এলাম, সেখানে একটা কোশ্চেন ছিল -1, -2, -3। আচ্ছা, এদিকে এদিকে তোমার চলে গেল ইনফিনিটি পর্যন্ত। বলো, অখণ্ড নম্বরে না, অখণ্ড নম্বরের সিরিজে মাইনাস আসবে না। মাইনাস ইনফিনিটি, অখণ্ড নাম্বারের সিরিজে দেখো মাইনাস আসবে না, 0 থেকে শুরু করতে হবে। ন্যাচারাল নাম্বার তোমার 1 থেকে শুরু হবে, আর অখণ্ড নাম্বার 0 কে ইনক্লুড করে যেটা হবে সেটা। আর এখানে দেখো জেড যেটা আমরা বলছি, ইন্টিজার যেটা বলছি,
ন্যাচারাল নাম্বার, যেটাকে বলে গণনার সংখ্যা। অনেক নাম আছে, বাস্তব সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যিত স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তো রিয়াল নাম্বার, এটা ভুল লিখলাম, বাস্তব সংখ্যা হবে না, এটা রিয়াল নাম্বার হয়ে গেল, স্বাভাবিক সংখ্যা বলতে হবে, ঠিক। স্বাভাবিক সংখ্যা কিভাবে দিবে পরীক্ষাতে, একটু নামগুলো জেনে রাখা ভালো। এতগুলো নাম্বার ন্যাচারাল নাম্বারের, এটাও হতে পারে, এটাও, তিনটে নাম, আর ইংরেজিতে হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটাকে বলে অখণ্ড সংখ্যা। এইরকম না যে অখণ্ড মানে ভাঙা যাবে না, ঠিক আছে। অখণ্ড সংখ্যা জিরো ইনক্লুড করে একটা নাম দিতে হয়, দেওয়া হয়েছে। হুম, অখণ্ড সংখ্যা। আমি যদি আবিষ্কার করতাম তাহলে বলে দিতাম পার্থ সংখ্যা। হুম, হোল নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার ইন্টিজার কে বলে তোমার কি বলতো, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, সেট অফ ইন্টিজার। জেডিআর, ইন্টিজার হয়ে গেল, পূর্ণ সংখ্যার দল হয়ে গেল। এবার পূর্ণ সংখ্যার দলের পরে আসবে তোমার হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা থেকে কোশ্চেন আসে। এইবার যেটা মিসেলেনিয়াস থেকে কোশ্চেন করেছিল, হয়তো পূর্ণ সংখ্যা থেকে কোশ্চেন হয়েছিল। সংখ্যা থেকে আচ্ছা, মূলদ সংখ্যা থেকে। আচ্ছা আচ্ছা, মূলদ সংখ্যা। এরকম আচ্ছা, ছিল, রেশনাল মনে হয় না? হ্যাঁ, রেশনাল নাম্বার, এটাকে বলবো মূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। বেশ, মূলদ সংখ্যা কোনটা? যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা। পি এবং পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স। পি এবং কিউ হলো তোমার পূর্ণ সংখ্যা, এবং তার সাথে সাথে কিউ কে অবশ্যই কিন্তু জিরো হতে হবে, নট ইজ ইকুয়াল টু জিরো হতে হবে। পি আর কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, কারণ কিউ জিরো হয়ে গেলে তোমার কি হয়ে যাবে, আমরা অসংখ্য মান পেয়ে যাবে। কিউ জিরো করলে উপরে একটা সংখ্যা দিলে সেটা ইনফাইনাইট চলে আসবে, সেই জন্য আমরা এটা কিউকে জিরো নেবো না। আচ্ছা, এক্সাম্পল গুলো পরপর নিচ্ছি। হ্যাঁ, বলো। বলছি রেশনাল নাম্বার না, এক্সাম্পল না, তাহলে বুঝতে পারবে যে মূলদ সংখ্যা হচ্ছে এককেও তুমি মূলদ সংখ্যা বলতে পারবে, কারণ এককে এক বাই এক আকারে লেখা যায়। জিরো হচ্ছে মূলদ সংখ্যা, কারণ জিরোকে জিরো বাই ওয়ান আকারে লেখা যায়। 2/3 এটাও মূলদ সংখ্যা, কারণ এটা অলরেডি আছে, ঠিক আছে, অলরেডি পি বাই কিউ আকারে আছে। যে কোনো, আমি যদি উপরের যে কোনো সংখ্যা, তুমি এটা বলো এন বলো, ডব্লু বলো, জেড, যে কোনো সংখ্যা নিয়ে নাও, -3, -3ও মূলদ সংখ্যা হবে, কারণ -3 কে -3/1 আকারে লিখতে পারছো, সেই জন্য এগুলো মূলদ সংখ্যার মধ্যে চলে আসছে, তাই কিনা বলো। তার মানে কিউ হচ্ছে সব থেকে বড়, কিউ হচ্ছে গিয়ে এন ডব্লিউ জেড, মানে কিউ এর ভেতরে এন ডব্লিউ জেড সবাই কি আছে, ইনক্লুড হয়ে আছে কিউ এর ভেতরে, কিন্তু এন এর ভেতরে কিউ নেই। এন এর ভেতরে কি কোন একটা সংখ্যা আছে 2/3 বলো? নেই, 2/3 বলে কোনো সংখ্যা নেই। ডব্লিউর ভেতরেও নেই, জেড এর ভেতরেও নেই 2/3 বলে কোনো সংখ্যা। বুঝাতে পারলাম? হ্যাঁ, বেশ, আমি আরো কিছু এক্সাম্পল নিচ্ছি, আমি তো তোমাদের যা শুধুমাত্র লেখাচ্ছি। আচ্ছা, এইবার অম্লটা বুঝে নাও, দিয়ে আমি একটা ছক টেনে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে অম্ল সংখ্যা কোনটা? অম্ল সংখ্যাকে এরকম বললাম কিউ ড্যাশ, যেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার,
অমূলদ, এই দুটো জায়গা হচ্ছে গিয়ে কোশ্চেন করার মতো। অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো? যে যে আমি এখানে বাংলাতে লিখে দিচ্ছি, যে সংখ্যাকে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা। তাহলে একটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। যেমন হচ্ছে গিয়ে তুমি নিয়ে নাও √2। √2 হচ্ছে গিয়ে তোমার অমূলদ সংখ্যা। কেন? কারণ √2 কে তো আমি √2/1 আকারে লিখতে পারছি। এটা স্যাটিসফাই করলো, এটা হচ্ছে কিউ, কিউ মানে কত 1, যেটা নট ইকুয়াল টু 0, এটা স্যাটিসফাই করে দিল। কিন্তু √2, এই রুট কি ইন্টিজারের মধ্যে আছে? তুমি বলো, জেড এর ভিতরে কি রুট বলে কোনো আমি সংখ্যা নিয়েছি? রুট বলে তো কোনো সংখ্যাই নেই জেড এর ভিতরে। 0, 1, 2 এরকম আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, মাইনাস দিয়ে কিছু সংখ্যা আছে আর কিছু প্লাস দিয়ে সংখ্যা আছে, মাঝখানে 0 আছে। তাহলে সেই জন্য আমি বলবো যে রুট দিয়ে যতগুলো সংখ্যা আসবে সেগুলো কি হয়ে যাবে? ইরেশনাল নাম্বার হয়ে যাবে। শুধু রুট কেন, পাই, পাই হচ্ছে কি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। অনেকে পাইকে, পাই অ্যাকচুয়ালি যেটা মান সেটা এরকম ভাবে আমরা লিখি, মানে টেন্স টু তুমি বলতে পারো 3.14, 3.1427, 4 ঘর পর্যন্ত মিলে, সেই জন্য। কিন্তু পায়ের অ্যাকচুয়াল ভ্যালু আমরা 3.1427 লিখি, এবং এটাকে অনেক জায়গায় এরকম ভাবে ধরে নেওয়া হয় যে 22/7। পাই মানে কি ধরে নেওয়া হয়? 22/7। কেন এরকম ধরছি? যে পাই ইকুইভ্যালেন্ট টু আমরা কি ধরছি? 22/7। কিন্তু অরিজিনালি 22/7 কিন্তু এর অ্যান্সার না, মেলে না। মানে 22/7 এই জন্য নিচ্ছি যে 22 কে তুমি যদি 7 দিয়ে ডিভাইড করো, তাহলে দশমিকের পরে হয়তো 4 ঘর পর্যন্ত গিয়ে মিলবে, পায়ের সাথে মিলবে, কিন্তু পরের যে সংখ্যাগুলো পায়ের আসবে সেগুলো কিন্তু মনে রাখা যায় না। পাই দিয়ে একটা বই আছে, ঠিক আছে, পুরো পাই দিয়ে একটা বই পাওয়া যায়, শুধুমাত্র পায়ে লেখা থাকে। এর যে সংখ্যাগুলো মানে শুরু হবে থ্রি, থ্রি দিয়ে, বড় করে বোল্ড হরফে 3 দিয়ে শুরু হবে, দিয়ে 1427 এরকম ভাবে 32 দিয়ে অনেকগুলো, আমি 10টা ডিজিট পর্যন্ত মুখস্থ রেখেছিলাম, নিজেই ভুলে গেছি। এরকম ভাবে দশমিকের পরে কেউ 50,000, কেউ 60,000 পর্যন্ত মান মনে রাখতে পারে, এবং তাদেরকে মেমোরি কিনার এরকম কিছু একটা উপাধি দেওয়া হয়। বুঝলে? এই হচ্ছে পায়ের গল্প। আচ্ছা, আরেকটা সংখ্যা লিখি, তাহলে বুঝতে পারবে। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 2.342972971234। দেখো কোনো রিপিটেশন বা নেই, বা কোনো কিছু নেই, কোনো জায়গায় কারোর সাথে রিপিটেশন নেই, কোনো জায়গায় কারোর সাথে রিপিটেশন নেই, এলো পাতারি আমি শুধু একটা নম্বর লিখে দিয়েছি। বা এরকম হতে পারে 0.56, 566, 566, 56666, এরকম একটা সংখ্যা নিয়ে নিলাম। এগুলো হচ্ছে কি তোমার অমূলদ সংখ্যার মধ্যে চলে আসছে। ঠিক আছে, এইটুকু বোঝা গেল ন্যাচারাল নাম্বার মানে কি, কেমন হয়। √2টা যে হ্যাঁ বলো। হ্যাঁ, √2/1 আকারে আমি লেখার চেষ্টা করলাম যে আহ, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, আমি জোর জবরদস্তি করে পি বাই কিউ আকারে লেখার চেষ্টা করছি। কিন্তু ওপরে দেখছি নিচেরটা মিলে যাচ্ছে, নিচেরটা 1 নট ইকুয়াল টু 0 এবং 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু রুট যেটা আছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা যতগুলো আমরা নিয়েছি, জিরোর এক পাশে প্লাস দিয়েছিল, জিরোর এক পাশে প্লাস দিয়েছিল এবং জিরোর এক পাশে মাইনাস দিয়েছিল, এগুলো পূর্ণ সংখ্যার দর ছিল। এখানে কোনো সংখ্যা এরকম খুঁজে পাবে না যেই সংখ্যাটা রুট দিয়ে আছে। আছে কি বলো? রুট দিয়ে তো কোনো সংখ্যা নেই, এর ভেতরে কোনো সংখ্যা রুট দিয়ে নেই। তাহলে সেই জন্য এটা মূল সংখ্যা হলো না, এটা হয়ে গেল অমূল আছে। সংখ্যা। এবার আচ্ছা, এখানে লিখলাম যোগ, বিয়োগ, একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখি তাহলে সুবিধা হবে।
আচ্ছা, তাহলে রিয়াল নাম্বার কোনটা? সেট অফ রিয়াল নাম্বার যেটা বলছি, রিয়াল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা তাহলে কাকে বলে? তাহলে বাস্তব সংখ্যা মানে যতগুলো তো তোমার রেশনাল নাম্বার ছিল, মানে মূলদ সংখ্যা ছিল, আর যতগুলো ইরেশনাল নাম্বার ছিল, সমস্ত সংখ্যা মিলে তৈরি হলো বাস্তব সংখ্যা। মানে যেগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পেরেছিলাম এবং যেগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পারিনি, সমস্ত সংখ্যাই হয়ে গেল তোমার বাস্তব সংখ্যা। যেগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পেরেছি, যেগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পারিনি, সমস্ত সংখ্যা যোগ করে যে সংখ্যা পেলাম, সেটাই হয়ে গেল তোমার বাস্তব সংখ্যা। ঠিক আছে? তাহলে আমি এমনি একটা আগে ছবি এঁকে দিই, তাহলে হয়তো ক্লিয়ার হবে। এটা ক্লাস 9 এর বই এরকম ভাবে একটা ছবি আঁকা আছে। যে ধরে নাও আমি কি করলাম, একটা ত্রিভুজ নিলাম এবং এই ত্রিভুজের ভেতরে কোন সংখ্যাগুলো আছে, একটা ত্রিভুজ নেওয়া হলো এরকম। এই ত্রিভুজের ভেতরে কোন সংখ্যাগুলো আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এই সমস্ত সংখ্যা আছে। এই সমস্ত সংখ্যা আছে, 1 2 3 4 অসংখ্য সংখ্যা আছে। তাহলে এটা কি হয়ে গেল, এই সংখ্যার দল হলো, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এরপরে একটা বৃত্ত নিলাম এবং এই বৃত্তর ভেতরে ত্রিভুজ আছে এবং এখানে একটাই সংখ্যা জুড়ে দিলাম, সেটা কি, সেটা হচ্ছে 0। শুধুমাত্র একটাই সংখ্যা আছে, তাহলে এটা কি হয়ে গেল তোমার অখণ্ড, অখণ্ড সংখ্যা। এরকম ভাবে বুঝিয়েছে ওরা। আচ্ছা, এরপরে একটা বর্গক্ষেত্র নিলাম এবং বর্গক্ষেত্রের সংখ্যার ভেতরে কিছু সংখ্যা নিলাম যেগুলো মাইনাস দিয়ে আছে, -1, -2, -3, -4, এরকম। তাহলে এটা একটা হলো ন্যাচারাল নাম্বার। তারপরে হচ্ছে হোল নাম্বার। আচ্ছা, এর মধ্যে মাইনাস মাইনাস দিয়ে কিছু সংখ্যা আছে, এরকম ভাবে -100 আসতে পারে কোনো সময়, 1000, 10,000, 15,000। তাহলে মাইনাস দিয়ে যত সংখ্যা আছে, সমস্ত সংখ্যা ইনক্লুড করে যে সংখ্যাটা পেলাম, সেটা হচ্ছে গিয়ে তোমার ইন্টিজার্স, জেড। সেটা আমি পেয়ে গেলাম ইন্টিজার্স। তার মানে প্লাস এবং মাইনাস সমস্ত কিছু আছে, এর ভেতরে জিরো আছে, সেই জন্য এটা হয়ে গেল তোমার ইন্টিজার্স। এবার একটা সেক্টর তৈরি করা হলো, সেটা হচ্ছে কি তোমার এরকম আয়তক্ষেত্রের মতো। তার মধ্যে কি সংখ্যা আছে, তার মধ্যে এই সমস্ত সংখ্যা আছে যেগুলো হচ্ছে গিয়ে ভগ্নাংশের আকারে আছে, মানে পি বাই কিউ আকারে আছে। তাহলে পি বাই কিউ আকারে যদি আমরা সংখ্যা লিখি, তাহলে কি লিখবো, 1-এর 2 আছে, 2-এর 3 আছে, 5-এর 7 আছে, যত ভগ্নাংশ আছে, 3-এর 9, 1-এর 4, 2-এর 5, 7-এর 8, যত সংখ্যা হয় ভগ্নাংশের, সমস্ত সংখ্যা এখানে আছে। তাহলে এই যে সমস্ত ভগ্নাংশের সংখ্যা এবং তার ভেতরে যে সংখ্যাগুলো আছে, সমস্ত সংখ্যা মিলে তৈরি হয়ে গেল তোমার, কি তৈরি হয়ে যাবে, মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যার পরে, মূলদ সংখ্যার পরে আমি একটা পঞ্চভুজ বানিয়ে দিলাম এরকম। ছবি আঁকলে না বা ছবি দেখলে মাথায় কিন্তু বেশি মনে থাকে, ছবি এমন জিনিস। তাহলে এটা কি করে দিলাম, অমূলদ সংখ্যা। তাহলে অম্ল সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে, ধরে নাও এগুলো তো আছে, এই সরি মূলদ সংখ্যা আছে, এগুলো আছে এবং এর সাথে আরো কিছু আমি জুড়ে দিলাম, সেটা হচ্ছে অম্ল সংখ্যা, যেটা হচ্ছে √2, √3, পাই, 2.01, 011, 011, এই সমস্ত সংখ্যা জুড়ে দিলাম। তাহলে এই যে অম্ল সংখ্যাগুলো নিয়ে নিলাম আমি, যেটাকে আমি বললাম শুধুমাত্র এখানে আছে কিউ ড্যাশ, এই সমস্ত সংখ্যা, সমস্ত কিছু সংখ্যা নিয়ে তৈরি হয়ে গেল রিয়াল নাম্বার। তাহলে বুঝতেই পারছো যে রিয়াল নাম্বার সব থেকে বড়। ঠিক আছে, রিয়াল নাম্বার সব থেকে বড়,
ন্যাচারাল নাম্বার সব থেকে ছোট, তারপরে ন্যাচারাল নাম্বার সাথে জিরো ইনক্লুড করে আমরা অখণ্ড সংখ্যা পেলাম, অখণ্ড সংখ্যার সাথে এরকম -1 -2 -3 এই সমস্ত সংখ্যা জুড়ে আমরা ইন্টিজার পেলাম, তারপরে ভগ্নাংশ সংখ্যাগুলো যুক্ত করলাম। ইরেশনাল নাম্বারটা কিন্তু আলাদা, ইরেশনাল নাম্বারকে এক্সট্রা করে জুড়ে দিয়ে তারপরে আমরা কি করছি, রিয়াল নাম্বার তৈরি করছি। তাহলে এই হচ্ছে কি আমাদের চিত্র। এবার শুধুমাত্র আজকে একটা টেবিল বোঝাবো, এখান থেকে যেহেতু কোশ্চিন অনেক সময় এসেছে এবং সিজিএলও যেহেতু এসছে, অতএব ভবিষ্যতে তোমাদের অন্য কোনো পরীক্ষায় আসতেই পারে। যে আমি এখানে কি নিলাম, প্লাস নিলাম, তারপরে মাইনাস নিলাম, গুণ নিলাম, আর ভাগ নিলাম। এখানে কিছু নাম্বার লিখছি, প্রথমে লিখবো ন্যাচারাল নাম্বার, তারপরে নিলাম হচ্ছে গিয়ে অখণ্ড সংখ্যা, তারপরে হচ্ছে গিয়ে তোমার সেট অফ ইন্টিজার্স, তারপরে হচ্ছে গিয়ে তোমার মূলদ সংখ্যা, তারপরে হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা, এবং সবশেষে আসবে তোমার রিয়াল নাম্বার। এবার আমাকে বলো, আমি কোশ্চিন এখানে বলা মানে কোশ্চিন আমি এখানে লিখবো না, লিখলে অনেক অনেক দু পেজ হয়ে যাবে, সেই জন্য সংক্ষেপে এরকম করে বলে দাও যে দুটো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল কি স্বাভাবিক সংখ্যা হতে পারে। তোমাকে কোশ্চিন এরকম বলবে যে দুটো ন্যাচারাল নাম্বারের যোগফল কি ন্যাচারাল নাম্বার হতে পারে না হবে না, বল। পারে তো। হ্যাঁ, দুটো ন্যাচারাল নাম্বারের যোগফল সবসময় একটা ন্যাচারাল নাম্বারই হবে, সবসময় হবে, শিওর হবে। দুটো ন্যাচারাল নাম্বারের যোগফল সবসময় ন্যাচারাল নাম্বার হবে। আচ্ছা, তার জন্য একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল গুলো আমরা কি করবো, পাশে বলে দেবো, যদি না হয় না হয় এর এক্সাম্পল গুলো এই পাশে থাকে, এই পাশটায়। আচ্ছা, যেমন আমি কি করলাম, একের সাথে এক যোগ করলাম, 2 হলো, এটা হচ্ছে। কিন্তু একের সাথে যদি আমি -1 জুড়ে দিই, কিন্তু এখানে -1টা কি আছে ওর মধ্যে, ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। অনেক সময় এরকম এই জায়গাটা আমাদের ফল্ট হয়ে যায়, যে আমরা একের সাথে এরকম ভাবে -1 জুড়ি, একের সাথে কি করলাম -1, কিন্তু -1 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, সেটা ইন্টিজারে চলে আসছে। তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো তুমি নাম্বার নিয়ে নাও না কেন, এবং তুমি যদি যোগ করো, যেমন 9 যোগ করলাম, 900 যোগ করলাম, তাহলে কি দিয়ে আসবে, 10 আসবে, এটাও হচ্ছে। তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বারের যোগফল কি হবে, ন্যাচারাল নাম্বারই হবে। কিন্তু বিয়োগফল কি হবে, হ্যাঁ, বিয়োগফল 0 হয়ে যেতে পারে, বিয়োগফল তোমার 0 হয়ে যেতে পারে, কারণ 1 - 1 মানে কত, 0। তাহলে বিয়োগফল 0 হয়ে যেতে পারে। তাহলে আমরা বলবো একবারে ডিরেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বারের যোগফল তোমার ন্যাচারাল নাম্বারই হবে, কিন্তু বিয়োগফল ন্যাচারাল নাম্বার নাও হতে পারে। সেই জন্য একবারে সিদ্ধান্তই ভুল, হতেও পারে নাও হতে পারে, ক্রস করছি মানে হতেও পারে নাও হতে পারে। আচ্ছা, যেমন এটা যদি করতাম এরকম 2 - 1, তাহলে সেক্ষেত্রে 1, এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না, এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা, গুণ, গুণ সর্বদা কিন্তু ন্যাচারাল নাম্বার হবে। তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার 5-এর সাথে 500 গুণ করো, ন্যাচারাল নাম্বারই হবে। 5-এর সাথে 1000 গুণ করো, ন্যাচারাল নাম্বারই হবে, সবসময় ন্যাচারাল নাম্বার আসবে। ভাগ কি হবে গো, বলো। যেমন 4 কে 2 দিয়ে ভাগ দিলাম, হলো, কিন্তু তুমি 2 কে 4 দিয়ে ভাগ দাও, এটা ভগ্নাংশ হয়ে গেল, তাহলে এটা ন্যাচারাল নাম্বার না, তাহলে এটা হচ্ছে না। এবার অখণ্ড সংখ্যার দলে চলে এসো। যেহেতু অখণ্ড সংখ্যা ন্যাচারাল নাম্বারের থেকে বড়, তাহলে এই দুটো অ্যাপ্লিকেবল অবশ্যই হবে। একই জিনিস এখানে হচ্ছে, এই দুটো অবশ্যই অ্যাপ্লিকেবল হবে। এবার মাইনাসটা হচ্ছে কিনা দেখে নাও, এখান থেকে এইটুকু যেটা করলাম এটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে। এবার অখণ্ড সংখ্যার ক্ষেত্রে আমরা নিচে বলবো। বিয়োগ করলে কি হতে পারে দেখে নি, যে 0 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 0 যেহেতু অখণ্ড সংখ্যা বলছি, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে -1 হচ্ছে, যেটা কিন্তু অখণ্ড সংখ্যা না। 1 থেকে আমি 1 থেকে 2 বিয়োগ করছি, -1 আসছে, সেটাও কিন্তু অখণ্ড সংখ্যা না। কিন্তু 1 থেকে 0 বিয়োগ করছি, সেটা আবার 1 হচ্ছে, যেটা অখণ্ড সংখ্যা হচ্ছে। বা 1 থেকে 1 বিয়োগ করলেও 0 হচ্ছে, সেটা অখণ্ড সংখ্যা হচ্ছে। তাহলে এটা হতেও পারে নাও হতে পারে।
ভাগের ক্ষেত্রেও কিন্তু তাই, হতেও পারে নাও হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, ইন্টিজার্স এর ক্ষেত্রে বলো এবার। এই দুটো তো হবে, যেহেতু এই দুটো আগে হয়ে এসছে অতএব এখানে হবে। গুণ করলে কি সবসময় আমরা পাবো? এই বিয়োগ করলে কি সবসময় আমরা পাবো ইন্টিজার্স? হ্যাঁ, বিয়োগ করলে আমরা ইন্টিজার্স এর ক্ষেত্রে সবসময়ই পাবো। কেন? তুমি যে কোনো সংখ্যা নাও না কেন, যেমন আমি যদি 50 নিই, 50 থেকে যদি আমি 100 বিয়োগ করি তাহলে মাইনাস পেলাম, -50, যেটা কিন্তু হচ্ছে, কারণ -50 ওর ভেতরে আছে, -50 ওর ভেতরে আছে, যেটা অখণ্ড সংখ্যায় ছিল না। -1 হচ্ছিল, অখণ্ড সংখ্যায় ছিল না। বা আমি যদি 50 থেকে 100 এখানেই বিয়োগ করতাম তাহলে সেক্ষেত্রেও কিন্তু হতো না। আচ্ছা, এটা ইন্টিজার্স এর ক্ষেত্রে হচ্ছে, তাহলে আমি এখানে ইন্টিজার্স এর ক্ষেত্রে বলে দিই। এটা তুমি যদি 50 থেকে 100 বাদ দাও তাহলে -50 হবে, এবং এটা কিন্তু ওর ভিতরে নেই। কিন্তু ইন্টিজার্স এর ক্ষেত্রে তুমি দেখে নাও, 50 থেকে -100 বিয়োগ করো, যাই বিয়োগ করো না কেন, -50 এটা কিন্তু আছে, সবকিছু থাকবে, তাহলে ইন্টিজার্স এর ক্ষেত্রে হবে। ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু করতে পারবো না, কারণ আমি যদি 50 কে 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে হাফ, যেটা হাফ কিন্তু ইন্টিজার্স এর মধ্যে নেই। আচ্ছা, মূল সংখ্যার ক্ষেত্রে এবার বলো। দুটো মূল সংখ্যা নেব, মূল সংখ্যা হচ্ছে কিউ, যোগ তো হবেই, তাহলে এখানে কি কি হচ্ছে, যোগ তো হবেই, গুণও হবে। আচ্ছা, এবার আমি যদি বিয়োগ করি, আচ্ছা -2ও কিন্তু মূল সংখ্যা, এটা মনে রাখবে। মাইনাস, কারণ -2কে আমি -2/1 আকারে লিখতে পারছি, সেই জন্য এটা মূল সংখ্যা। 1 এটা নট ইকুয়াল টু 0, এবং 2 হচ্ছে -2 1, এটা হচ্ছে ইন্টিজার্স। তাহলে তুমি যে কোনো সংখ্যায় তুমি নাও না কেন, 2 3 5 7 এরকম যে কোনো সংখ্যায় নাও না কেন, ওদের যোগফল, ওদের তুমি যদি বিয়োগফল করো তাহলে আলটিমেট তোমার মূল সংখ্যায় আসবে, কারণ মূল সংখ্যার মধ্যে সমস্ত সংখ্যা, উপরের সমস্ত সংখ্যা আছে, ন্যাচারাল নাম্বারও আছে, হোল নাম্বারও আছে, এবং ইন্টিজার্সও আছে, মানে নেগেটিভ দিয়ে যত সংখ্যা আছে সমস্ত আছে, জিরো আছে, এবং সমস্ত পজিটিভ সংখ্যা আছে, এবং সমস্ত ভগ্নাংশ আছে। সেই জন্য মূল সংখ্যার বিয়োগফল যদি আমরা করি তাহলে সেটা সবসময় কি হবে, মূল সংখ্যাই হবে। বিয়োগফল সবসময় মূল সংখ্যা হবে, এবং ভাগফলও সবসময় মূল সংখ্যা হবে, কারণ ভগ্নাংশ আসলে সেটা মূল সংখ্যার মধ্যেই পড়ে। 50কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা মূল সংখ্যার মধ্যেই পড়বে। 50কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা হাফ হবে, এবং হাফ কিন্তু মূল সংখ্যার মধ্যে পড়ে। 100কে 50 দিয়ে ভাগ করলেও তোমার 2 হবে, এবং 2কে 2/1 আকারে লেখা যায়। তাহলে সবকিছু হচ্ছে, সবকিছু হবে। বেশ, এবার আমরা অমূল সংখ্যায় চলে আসি। ঠিক আছে, মূল সংখ্যা হয়ে গেল, অমূল সংখ্যা, অমূল সংখ্যাটা আমি এখানে এখানে করে দিচ্ছি কিউ ড্যাশ। অমূল সংখ্যা মানে কি, √3 একটা অমূল সংখ্যা, এর সাথে আমি √3 যোগ করলাম, তাহলে 2√3 হলো। তাহলে দুটো অমূল সংখ্যার যোগফল অমূল সংখ্যা, তাই কি বলো? দুটো অমূল সংখ্যার যোগফল মূল সংখ্যা হতে পারে। দেখো, দুটো অমূল সংখ্যার যোগফল এটা হলো 2√3, এটা হচ্ছে কি অমূলত। কিন্তু এই যে √3 প্লাস মাইনাস √3, যদি -√3 তো একটা আলাদা সংখ্যা, মাইনাস দিয়ে আছে, এদের যোগ করলে 0 আসছে, তাহলে জিরোটা হয়ে গেল তো মূল সংখ্যা, তাহলে এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলেও মূল সংখ্যা হবে। 0 তো মূল সংখ্যা। আমি বলতে চাইলাম কি বলতো, যে হতে হবে, হবে কি হবে না, যদি না হয় তাহলে সেটা আমি ক্রস চিহ্ন দিচ্ছি, মানে হতেও পারে নাও হতে পারে, সেই জন্য ওটাকে ক্রস দিচ্ছি, আর হলে তো সব ক্ষেত্রেই হবে। একটা অমূল সংখ্যা নিলাম, √3 হচ্ছে অমূল সংখ্যা, আর এখানে কি হচ্ছে √3, একটা অমূল সংখ্যা, দুটো এরকম, বা 2√3 নিলাম ধরে নাও, দুটো আলাদা আলাদা সংখ্যা, কিন্তু √3 এবং 2√3 একই সংখ্যা না, দুটো আলাদা আলাদা সংখ্যা। তাহলে এটা কত হলো, 3√3। তাহলে এটা কি হয়ে গেল, তোমার মূল সংখ্যা হলো। কিন্তু আমি একটা সংখ্যা √3 নিলাম, -√3 হচ্ছে একটা আলাদা সংখ্যা,
এটাও অম্লত। যোগ করলে কত পেলাম? √3 এবং -√3 কেটে গেল, তো প্লাস মাইনাসে মাইনাস, √3 -√3 ক্যালকুলেশন করলে কত পেলাম? 0 পেলাম। তাহলে এই যে 0 পেলাম, এটা কিন্তু তোমার মূল সংখ্যা নয়। সরি, এটা কিন্তু তোমার অম্ল সংখ্যা না, এটা হচ্ছে মূল সংখ্যা। সেই জন্য এটা কি করলাম? ক্রস চিহ্ন দিলাম। হতেও পারে, নাও হতে পারে। কোন ফলটা বলো? সরি, বিয়োগ ফলটা বলো এবার। এই যোগটা হলো, এবার বিয়োগটা দেখাই। বিয়োগের ক্ষেত্রে সে একই জিনিস হবে। √3 থেকে আমি ধরে নাও 2√3 থেকে -√3 বিয়োগ করছি, এবং এটা কত হয়ে গেল? √3 পেলাম। এটা তো হলো। কিন্তু যদি আমি এরকম করতাম, √3 একটা সংখ্যা আছে, মাইনাস আর একটা সংখ্যা, সেটা আমি √3 নিলাম। দুটো √3 কে বিয়োগ করলে এটা কিন্তু কি চলে আসবে? 0 চলে আসবে। তাহলে 0টা তোমার কি হয়ে গেল? মূল সংখ্যার মধ্যে চলে আসে। একই জিনিস, প্লাসের ক্ষেত্রেও যা মাইনাসের ক্ষেত্রেও তাই। এখানে কি করলাম? দুটো সেম নিয়ে নিলাম। √3 একটা সংখ্যা, এখানে √3 একটা সংখ্যা, সেম নিয়েও তুমি দেখাতে পারো। তাহলে সেম নিয়ে আমি যখন বিয়োগ করছি তখন কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে দুটো অম্ল সংখ্যা যদি আমি নিই, এদের বিয়োগফল কি হতে পারে তোমার? মূলদ হতে পারে, সরি, অমূলদ হতে পারে, আবার মূলদ হতে পারে। এবার কি গোলমালি যাচ্ছে? হ্যাঁ, কোথা থেকে গোলমালাতে শুরু করলো বলো? ওই যে এগুলোই না যেগুলো প্রথম থেকে বলি একবার, মূল সংখ্যা কি করলাম? অমূল্য হ্যাঁ, অম্লদ। অমূল্য অম্লটা দেখে নাও। √3 হচ্ছে অম্লদ, তার সাথে 2√3 একটা সংখ্যা যোগ করলাম, এটা অম্লদ হলো, কারণ রুট থাকা মানে অম্লদ হবে। কিন্তু এখানে √3 সাথে আমি একটা আলাদা সংখ্যা -√3 যোগ করলাম, সেখানে 0 পেলাম। এই জিরোটা কিন্তু তোমার মূল সংখ্যা, এটা হচ্ছে কি মূল সংখ্যা। তাহলে একটা জিনিস বুঝে গেলাম যে দুটো অম্ল সংখ্যার যোগফল অম্লদ হতে পারে, আবার মূলদ হতে পারে, সেই জন্য আমি ক্রস চিহ্ন দিয়েছি। একই রকম বিয়োগ করলে এখানে কি পেলাম? অম্লদ পেলাম। কিন্তু এখানে বিয়োগ সমযোজক দুটো সেম নাম্বার আমি বিয়োগ করেছি, এখানে আবার মূলদ পেয়ে গেছি। তাহলে এটা কি হয়ে গেল? মূলদ হয়ে গেল। তাহলে তোমার মূলদ হতে পারে, অম্লদ হতে পারে, সেই জন্য ক্রস চিহ্ন দিয়েছি। এই কোশ্চেনটাই তো নিয়ে আসবে। হ্যাঁ, এরকমই ছিল কোশ্চেন। তাহলে ওটা কি হবে যে দুটি অঙ্ক? এটা কোশ্চেন ছিল কি তোমাদের? হ্যাঁ, এটাই ছিল সঠিক উত্তর নির্বাচন। আচ্ছা, তাহলে দেখো তোমাদের এরকম একটা অপশন ছিল যে কোনোটি নয়, ছিল না? কোনোটি নয়, তাহলে ওটা হবে অ্যান্সার। হতে পারে, নাও হতে পারে, তাই কিনা বলো? ওখানে কিন্তু অমূলক সংখ্যার যোগফল একটি অমূলক সংখ্যা। দুটি অম্ল সংখ্যার যোগফল একটি অম্ল সংখ্যা, এরকম লেখা ছিল, তাই তো? হ্যাঁ। তাহলে সর্বদা তো হচ্ছে না। হুম। হতে পারে, নাও হতে পারে, সর্বদা জিনিসটা আসবে না। যদি এরকম অপশন থাকতো যে হতেও পারে, নাও হতে পারে, তাহলে সেটা অ্যাকচুয়াল হতো। কিন্তু যেহেতু ওরকম অপশন কোনো ছিল না, তাহলে কোনোটাই নয় হবে অ্যান্সার। এবার আচ্ছা। সমস্ত কিছু পিএসসির উপরে নির্ভর করছে, ওরা কিভাবে অ্যান্সার দিচ্ছে, ঠিক? তারপরে দেখবো। আচ্ছা, এরপরে তোমাদের কোশ্চেনটা একবার আলোচনা করে দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এটা করে না, নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন আছে, তো এবার নিজেরাই করতে পারবে। ক্রস নাও। আমি কি করলাম? √3 নিলাম, -√3 নিলাম। তাহলে আমি এখানে গুণ করছি। তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো, মাইনাস মাইনাস তো হলো, √3 গুণ করলে আমরা জানি 3 হয়। এটা মূলদ হয়ে গেল, এটা মূলদ হয়ে গেল। কিন্তু তুমি √3 নাও, তার সাথে √2 গুণ করো, তাহলে কত হয়ে যাবে? 3 × 2, মানে √6। এটা কিন্তু আবার তোমার অম্লদ, এটা অম্লদ।
রুট থাকলে অম্ল, যে রুটকে ভাঙতে পারবো না সেটা কিন্তু অম্ল হয়ে যাবে। তাহলে হতে পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। কিউ ড্যাশ দিয়ে যেটা হলো সেটা হচ্ছে হতেও পারে, নাও হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? ভাগের ক্ষেত্রে দেখি, হ্যাঁ ভাগের ক্ষেত্রে √3 কে আমি যদি 2√3 দিয়ে ভাগ করি, √3 কেটে গেল, হাফ এলো। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে মূলত। এরকম দুটো সংখ্যা নিয়ে তুমি দেখবে যে করতে পারছো কিনা মূলত। আবার এরকম সংখ্যা নিলাম একটা, যে √5 আছে এবং সেটাকে √3, এটা কোনো মতেই ভাঙা যাবে না। 5/3 এটা কোনো মতেই ভাঙা সম্ভব না। তাহলে এটা হয়ে গেল অঙ্ক। তাহলে এই যে ক্রস দেওয়া মানে হতেও পারে, নাও হতে পারে। তাহলে এখানে আমি একটা জায়গায় বলে দিই যে ক্রস মানে কি, হতেও পারে, নাও পারে, আর এটা মানে হবেই। রিয়াল নাম্বারের ক্ষেত্রে কোনো কোশ্চিন নয়, কিন্তু যেহেতু রিয়াল নাম্বারের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড আছে, তাহলে রিয়াল নাম্বারে কোনো যায় আসে না, সবগুলোই ঠিক। যোগফল হবে, বিয়োগফল হবে, গুণফল হবে এবং এটাও হবে। তাহলে বলো এই টেবিলটা এবার বোঝা গেল কিনা? আমরা এক্সাম্পল নিয়ে নিয়ে সবগুলো করে দেখলাম। বোঝা গেছে এইটুকু? হ্যাঁ বেশ। হ্যাঁ আজকে আর আমি নম্বরে যাব না, ঠিক আছে? আজকে আর আমি কোনো কিছু করাবো না। এরপরে তোমাদের নাম্বার সম্পর্কে আরো কিছু জিনিস লেখাতে হবে। লেখানোর পরে তারপরে আমাকে কি করতে হবে, কিছু জিনিস আছে যেটা হচ্ছে কি তোমার ইউনিট ডিজিট বের করা শেখানো, ডিভিজিবিলিটি রুল শেখানো, ঠিক আছে? তারপরে 3 এবং 11 এবং 9 দিয়ে বেশ কিছু যে কোশ্চেন আছে, ফ্যাক্টোরিয়াল দিয়ে কিছু কোশ্চেন আছে, এই সমস্ত জিনিস নাম্বার সিস্টেম মোটামুটি ধরে নেবো। আমি 3টে 4টা ক্লাস আগে আমি যেগুলো করেছি সেই জিনিসগুলো শেখাবো। তারপরে আমি তোমাদের বইয়ের কোশ্চেনে যাবো। নাম্বার সিস্টেম একটু লেন্দি হয়ে যাবে। আজকে এইটুকুই থাক, ঠিক আছে? ঠিক আছে। ডিভিজিবিলিটিটা অবশ্যই, একবারে ইউনিট ডিজিট। যেখানে যা শিখেছো শিখেছো, ঠিক আছে? কিন্তু আমি মনে হয়, সেটাও সবগুলো। হ্যাঁ, যেখানে যা শিখেছো শিখেছো, কিন্তু আমার মনে হয় যে আমি সব থেকে ভালো শেখাতে পারি, কারণ আমার শিখতে অনেক বেশি সময় লেগে যায়। আমি একবারে কম বুঝি, সেই জন্য আমি মনে হয় সব থেকে ভালো বোঝাতে পারবো, অথবা আমার মতো করে শিখে নাও। না তুমি ভালোই বল। আমার মতো করে বুঝবে না, তাহলে সুবিধা হবে। আমি কম বুঝি তো সেই জন্য ভালো বোঝাতে পারবো তোমাদের। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। আর আমি আজকে এই ক্লাসটা দিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো, কারণ এগুলো থেকে কোশ্চিন আসবে। হুম। আর এর পরের দিন আমি ওই ইউনিট ডিজিটা করানোর সাথে সাথে, ডিভিজিবিলিটি করার সাথে সাথে না, তোমাদের কোশ্চিন গুলো এবার আলোচনা করে দেবো। আগে কিছুটা লিখে দিই, কম্পোজিট নাম্বার বলা হয়নি, টুইন্স প্রাইম নাম্বার বলা হয়নি, এগুলো সব বলে দিই। তারপরে পারফেক্ট নাম্বার বলা হয়নি, টুইন্স প্রাইম নাম্বার বলা হয়নি, এগুলো বলে দিই তারপরে। ঠিক আছে।